সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি চেনামুখ, ভিন্ন পরিচয়ে, টকশো তারকা থেকে রাষ্ট্র ক্ষমতায়, ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে জাহেদ স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি এই কারণে, এই নববর্ষের আগের দিনে আপনাকে আমরা পেলাম। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি একজন টক শোতে থোকর বক্তা ছিলেন। আপনার নিজের একটা কি ছিল যেটা, সেটা থেকেও আপনি প্রতিনিয়ত কথা বলেছেন। এখন তো আপনার নিয়ন্ত্রিত জীবন, কেমন আছেন? এই যে শব্দটা বললেন, নিয়ন্ত্রিত জীবন খুব বেশি ভালো থাকার কথা না। মানে আমার যে যাপিত জীবন ছিল গোটা জীবনের, তার চাইতে অনেকটাই ভিন্নতা আছে। আর খুব ফ্র্যাঙ্কলি যদি বলি, মানে ক্ষমতা শব্দটা আমরা ব্যবহার করি, কেউ যদি ক্ষমতাকে ক্ষমতা হিসাবে দেখেন তাহলে কারো এটার মধ্যে এক ধরনের উপভোগের জায়গাও থাকে। তো আমি ওই ধরনের মানুষ নই যে এটা উপভোগ করে। রাদার আমাদের প্রধানমন্ত্রী যেভাবে বলেন আমি সেভাবেই ফিল করি যে এটা একটা দায়িত্ব। সো যে নিয়ন্ত্রিত জীবন, এটা খুব পছন্দ করছি না ফ্র্যাঙ্কলি যদি বলি। কিন্তু আবার কিছু কাজ করার যেহেতু চিন্তা আছে এবং কিছু কাজ করতে পারছি ধীরে ধীরে, এটা করা সম্ভব এবং সামনে আমি মনে করি সম্ভব। এটা আসলে ডিপেন্ড করে কেউ করতে চাইছে কিনা। মানে বাংলাদেশে কাজ করার এত জায়গা আছে, এখন কেউ যদি সত্যিকার অর্থে চায় সে কাজ করবেন, তিনি কাজ করে উঠতে পারবেন। ঝামেলা থাকে, সমস্যা নেই তা না। মানে সরকারের মধ্যে সমস্যা, সরকারের পলিটিক্যাল অংশের মধ্যে ডিনামিক্স আছে, পলিটিক্যাল অংশের সাথে ব্যুরোক্রেসি যেটা স্থায়ী অংশ সেটার ডিনামিক্স আছে, সব কিছু নিয়ে চ্যালেঞ্জ আছে, কিন্তু কাজ করা সম্ভব। তো যদি কিছু কাজ করে উঠতে পারি, কিছু কাজ যখন করে উঠতে দেখছি তখন ভাল লাগে। এই মুহূর্তে আপনার কাজ কি? এই মুহূর্তে তো আমি দুটো মন্ত্রণালয়ে সংযুক্ত আছি। এই দুইটা মন্ত্রণালয়ের অনেকগুলো দায়িত্বের সাথে আমি ইনভলভড হয়েছি। দুটো মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন, কিন্তু তারা আমাকে বেশ কিছু কাজের সাথে ইনভলভ করেছেন। আর আমার নিজেরও কিছু প্রায়োরিটি আছে। আমি তো আসলে দুটো মন্ত্রণালয়ের সব কাজ করতে পারবো না। ইনফ্যাক্ট আমি তো মূলত অ্যাপয়েন্টেড হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পলিসি এবং স্ট্র্যাটেজি উপদেষ্টা হিসাবে। সো আমার পলিসি এবং স্ট্র্যাটেজিতে করার মতো কাজ আছে, করছি। তিনি আমাকে কিছু কাজ অ্যাসাইন করছেন, সেগুলো তো আছেই। তার পাশাপাশি আমি এই দুই মন্ত্রণালয় থেকে আমি ব্যক্তিগতভাবে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে অবশ্যই আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনার ভিত্তিতে সেরকম কিছু জিনিস আমি সিলেক্ট করছি এবং সেগুলোতে কাজ করার চেষ্টা করছি। আপনি তো অনেক, মানে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে বাইরের থেকে দেখার সুযোগ হয়েছে। তারেক রহমান যিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে কাজ করছেন নিবিড়ভাবে কুক্ষিতে। তো আপনার কি আপনি কীভাবে দেখছেন এটাকে? ওনাকে যেভাবে এখন কাজ করার ক্ষেত্রে দেখেছি সেটা খুব বেশি আলাদা না। ওনার সাথে আমি এর আগে অনেকবারই খুব দীর্ঘ সময় আলাপ হয়েছে, কথা হয়েছে। তিনি যে বাংলাদেশকে নিয়ে কাজ করতে চান তার একটা ভিশন কিন্তু আমি সেই 3 বছর 4 বছর আগেও দেখেছি। 3 বছর আগের থেকে তো একদম ক্লিয়ারলি একটা লম্বা মিটিংয়ের কথা আমার মনে পড়ে, অন্তত 3 বছর আগে জুম মিটিং, যেখানে তিনি মিনিস্ট্রি ধরে ওনার কী পরিকল্পনা আছে তিনি সেগুলো বলছিলেন। এবং উনি যে ফ্যামিলি কার্ডের কথা তখনও বলছিলেন, আমার সাথে ওনার একটা ডিবেট ছিল ফ্যামিলি কার্ডের শস্য না টাকা। আমি টাকার পক্ষে ছিলাম। মজার ব্যাপার, যেদিন ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে সেদিন উনি সবার সামনে দিয়ে যাওয়ার সময় আমার সামনে এসে ওই কথাটা স্মরণ করেছিলেন যে আমরা কিন্তু 3 বছর আগে কথা বলেছিলাম। সো ওনার পরিকল্পনা দেখেছি, এখনও তাই দেখছি। আর এখন কয়েকটা জিনিস আরও ক্লোজলি দেখছি, সেটা হচ্ছে উনি কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড মানুষ। উনি দেখতে চান, যখন আমি মিনিস্ট্রিগুলোর পার্ট হয়ে ওনার সাথে বসতে গেছি, যেখানে মন্ত্রীরা থাকেন, সচিব থাকেন, আমি থাকি, আগের সপ্তাহে কী ছিল, কী কাজ করা ছিল, উনি একদম স্পেসিফিক ডেটা চান যে এটা করেছি, এটা করা হয়েছে, আবার নেক্সট টার্গেট কী আছে, কী করবেন, মানে রেজাল্ট ড্রিভেন, কোয়ান্টিটেটিভ। আর আপনি যাতে মেপে বুঝতে পারেন কী কাজটা হয়েছে, উনি একদম এই জায়গাগুলোতে খুবই প্রেসাইজ, খুবই স্ট্রং। ওনার মিটিংয়ে আমি দেখেছি, হয় না মাঝে মাঝে আমরা একটু এদিক সেদিক চলে যাওয়ার প্রবণতা থাকে, উনি এগুলো একদম না। উনি একদম কনক্রিট প্রেসাইজভাবে সব কিছু করেন। আর সে কারণে আমার কাছে মনে হয় আর কি যে তিনি তার কাজ তো আসলে কাজ বের করে আনা। প্রধানমন্ত্রী হিসাবে তিনি বিভিন্ন জায়গায় অনেকজনকেই দায়িত্ব দিয়েছেন, তিনি সেই কাজটা খুব সুচারুভাবে পারছেন। আমার আগেও তার সাথে যতটুকু ইন্টারাকশন হয়েছে আমার সেরকমই মনে হয়েছে, এটা এখন কাছাকাছি দেখছি এবং সেটা আরও বেশি মনে হচ্ছে যে তিনি আরও অনেক বেশি স্ট্রং। সমালোচকরা যেটা বলছেন যে তিনি দ্রুত গতিতে হাঁটছেন, কিন্তু টিম তো হাঁটছে না। আমার মনে হয় এটার
মধ্যে খানিকটা সত্যতা আছে। এটা ইনফ্যাক্ট এটা যে চ্যালেঞ্জ হতে পারে, আমি নির্বাচনের আগে বা নির্বাচনের ফলাফলের পরে সরকার গঠনের আগেও একই কথা বলেছি। উনি যা চান, উনি যেভাবে দেশকে দেখতে চান, ওনার যে ভিশন আছে সেটার সাথে কতটুকু রেজোনেট তার দল পুরোটা করবে। দল মানে মানে আমি মনে করি শুধুমাত্র সরকারও না, এই যে গ্রাসরুট পর্যন্ত যে দল আছে, যে সংগঠন আছে, তাদের সদস্যরা কিভাবে তার সাথে কমপ্লাই করবে সেটা একটা ইস্যু। তবে আমি এটাও মনে করি খুব সিরিয়াসলি, ওনার প্রতিটা আচরণ, প্রতিটা কাজ আসলে বার্তা ক্রমাগত দিতে থাকে, ফলে এই পরিবর্তনটা আসলে হবে। মানে ওনার দলে আমরা এইভাবে যদি বলি আর একটু সহজ করে, যে একজন সর্বোচ্চ নেতা যদি মনে করেন তাকে স্তুতি করলেই পদ বা বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, তাহলে ডিমান্ড সাপ্লাইয়ের মতো, ডিমান্ড যদি স্তুতির থাকে তাহলে চারপাশে সাপ্লাই স্তুতিরই হবে। কিন্তু ডিমান্ড যদি এটা হয় যে স্তুতি না, আমাকে কাজ করে দেখালে ইউ উইল গেট রিওয়ার্ডেড, তুমি যদি আমার এখানে সাথে কাজ করতে চাও, কোনো পজিশনে থাকতে চাও, যেতে চাও এবং সেটা টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে এটা করতে হবে, কাজ করতে হবে। তাহলে একটু দেরিতে হলেও আমি মনে করি, সময় লাগলেও এটা হতে বাধ্য। এবং আমি ওনাকে যেভাবে দেখেছি, হি উইল বি ভেরি স্ট্রং। উনি এই জায়গাগুলোতে ছাড় দেবেন বলে আমার মনে হয় না। ওই টিমের কথা যেটা বলছিলাম, কারণ তিনি যেভাবে যে গতিতে কাজটা আগে এগিয়ে নিতে চান, সেই গতিসম্পন্ন টিম এখনো গড়ে উঠে নাই, এটা তো স্বীকার করতে হবে। এটা স্বীকার করতে হবে, গতি সম্পন্ন পুরোপুরি গতি হয়নি। আবার দুটো ইস্যু আছে, একটা হলো গতির ঘাটতি আছে, আবার আরেকটা জিনিসও মনে হয় লাগে যে গতি পাওয়ার পরও আমরা সিনক্রোনাইজেশন বলে ইংরেজিতে যে শব্দটা বলি, একটা সিনক্রোনাইজেশন প্রয়োজন। মানে এখানে তো ইন্টারমিনিস্ট্রিয়াল অনেকগুলো ওভারল্যাপিং আছে কাজের ক্ষেত্রে, নানান রকম ইস্যুস আছে। সো এই জিনিসগুলোরও সিনক্রোনাইজেশনও লাগবে। সো যতটুকু সমস্যা দেখছি, এটার আমি আপনার সাথে একেবারেই একমত যে গতি টিমের কাছ থেকে পুরোপুরি সেটা ম্যাচ করছে না, আবার সিনক্রোনাইজেশনেরও অভাব আছে। সো এই দুটো ক্ষেত্রেই আসলে উন্নতি করতে হবে এবং এটা সময় লাগবে। একটা কালচার যখন দীর্ঘদিন থেকে চলতে থাকে, সেই কালচার পরিবর্তনে সময় নেয়। আমি বিশ্বাস করি এই পরিবর্তনটা হবে। কারণ যখন উনি বিভিন্ন মিনিস্ট্রির সাথে বসছেন, আমার দুটো মিনিস্ট্রির সাথে যখন উনি বসেন, আমি তো এটা নিজের চোখে দেখি। উনি আগের সপ্তাহে কি বলা হয়েছিল, এই সপ্তাহে এখন কি করা হবে, কি বলা হবে, এগুলো তো স্পেসিফিক, উনি এগুলো জানতে চান। সরি, ওয়েল, আমি তো মুক্ত চিন্তায় বিশ্বাসী মানুষ। জি, আমরা যতটুকু জানি, দেখেছি আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে মিডিয়া সম্পর্কে আপনার কোনো ধারণার কি পরিবর্তন হলো? একেবারেই না, একেবারেই না। তবে এখন একটা এক্সট্রা দায়িত্ব যুক্ত হয়েছে। যেমন আগে আমরা মুক্ত চিন্তা করতে দেব, মুক্ত চিন্তা করবেন, কিন্তু আমরা অনলাইনে প্রচুর মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন দেখছি, প্রচুর আক্রমণ দেখছি, প্রচুর বুলিং দেখছি নারীদেরকে। সরি, আগে আমি অ্যাক্টিভিস্টের জায়গা থেকে সম্ভবত সেগুলো সমালোচনা করতাম, কিন্তু এখন তো আমাদের দায়িত্বের অংশ যে এই জিনিসগুলো ডিল করা। মুক্ত চিন্তা, মত প্রকাশটা কোথায়, সেটা আর কোথায় রেড লাইনটা আছে যেটা ক্রস করলে এটা অন্যের অধিকার নষ্ট করা হয়, কোনটা অপরাধ, এই জিনিসগুলোর একটা ডেমার্কেশন লাইন আছে। আমরা এটা নিয়ে কাজ করব। আমি আপনার এখানে বলছি, এটাকে কেউ মিসইন্টারপ্রিট করতে পারেন, আমি আশা করি সেটা মিসইন্টারপ্রিটেড হবে না। আমরা এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতে শুরু করেছি, আমরা এটা হতে দেব না। তার মানে এটা হস্তক্ষেপ হবে? হস্তক্ষেপ শব্দটা এভাবে না যদি বলি, আমরা প্রাথমিকভাবে ধাপে ধাপে কাজগুলো করব, আমরা সচেতন করব, আমরা স্পেসিফিক মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং তাকে জানাবো এটা অন্যায় করছো। দুই একটা ঘটনা বলবেন? যেমন ধরুন, একটা খুব কমন কাজ হয় এরকম যে কোনো প্রতিষ্ঠিত মিডিয়ার লোগো ব্যবহার করে বা ব্যবহার না করে একটা ফটো কার্ড বানিয়ে মিথ্যা তথ্য দিয়ে ছেড়ে দেওয়া হলো। এখন সেটার উৎসটা আমরা ট্রেস করার চেষ্টা করব। আমাদের আইসিটি মন্ত্রণালয় আছে, এমনকি যারা শেয়ার করছেন, এই রেসপন্সিবিলিটি লাগবে। এবং আমরা শুরুতেই যে খুবই কঠোর ব্যবস্থা নেব তা না, এই তথ্যগুলো বের করা এবং আমরা করি কি, ফ্যাক্ট চেক করি এটা সত্য বা মিথ্যা। এটা আসলে হবে না, ফ্যাক্ট চেকের অংশটা থাকবে, কিন্তু এটা বুঝতে পারতে হবে ডিসইনফরমেশন মানে মিসইনফরমেশনের সাথে ডিসইনফরমেশন একটা বেসিক পার্থক্য আছে, যে ডিসইনফরমেশন মোটিভেটেড হয়ে করা হয়, মিথ্যা তথ্য দেয়া হয়। এই জিনিসগুলোর উৎস সন্ধান করা, কোনো রকম কারো ফেক কিছু তৈরি করে সেটা বানানো, অথবা স্যাটায়ারের ঢঙে এমন তথ্য দেয়া যেটা আসলে স্যাটায়ার বলে বোঝা যায় না, মানুষ বুঝতে পারে না, অনেকে এটাকে সত্য তথ্য হিসেবে মেনে নেন। এটা যে কারো বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে মারাত্মক রকম বুলিং হয়,
গালিগালাজ হয়। আচ্ছা, এবং একটা নারী যদি হয় তাকে কতগুলো বিশেষ গালি দেওয়া যায়, বিশেষ কথা বলা যায়। উনি এবার যেটাই করুন না কেন, উনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যদি হন, তিনি যদি অন্য কোনোখানে কোনো কাজ করে থাকেন, তিনি টকশোতে কথা বলেন, তার সমালোচনা হতে পারে, তাকে সমালোচনা করা হোক। কিন্তু একটা নারী হলেই তাকে যে ধরনের বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়, সেই জিনিসগুলো তো আসলে ক্রিমিনাল অফেন্স। এই দুদিন আগে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 287টা ভুয়া তথ্য পরিবেশন করা হয়েছে। জি, আমরা এখন এই জিনিসগুলো আমরা করতে চাই, এগুলো ডিল করতে চাই। স্যাটায়ার হোক, প্রধানমন্ত্রী নিয়ে প্রচুর স্যাটায়ার আছে। মানে উনি সংসদে কি কম কথা বলছেন নাকি আরো বেশি বলা উচিত, কেন কম বলছেন বলে প্রচুর স্যাটায়ার আছে। আমি এটা কোনো সমস্যা দেখি না। কিন্তু আপনি যখন প্রধানমন্ত্রীকে নিয়ে ডিসইনফরমেশন দিবেন, দ্যাটস ডিফারেন্ট। মানে এই ডিস্টিংগুইশটা করতে পারতে হবে। আমরা এটার জন্য সচেতনতামূলকও কাজ করার চেষ্টা করব, মানুষকে বোঝানোর চেষ্টা করব এই যে এটা আসলে অপরাধ, এটা করা যাবে না। অনেকে বলে থাকেন যেটা যে অবাধ স্বাধীনতা একটা বিপজ্জনক দিকেও রয়েছে, অবাধ স্বাধীনতার একটা বিপজ্জনক দিক আছে, আপনি কি তাই মনে? আমি মনে করি বিশেষ করে আমাদের মতো সমাজগুলোতে যেখানে মানুষের লিটারেসিতেই সমস্যা আছে, আর ডিজিটাল লিটারেসিতে তো কথাই নেই। মানে ফেসবুকে দেখেছি, আমি মোটামুটি শিক্ষিত মানুষকে বলতে শুনেছি, যখন তিনি কিছু বলছেন, বলেন এটা কোথায় পেয়েছেন, তখন বলে এটা ফেসবুকে পেয়েছি। মানে ফেসবুকে পেয়েছি, ইউটিউবে পেয়েছি, এরকম একটা দেখে মানুষ মনে করে এটা সঠিক। তো আমাদের মতো এই ধরনের খুবই কম ডিজিটাল লিটারেসির দেশে এইটা তো, এই স্বাধীনতা তো সংকটের তৈরি করবেই। এবং এটা আমাদের দেশে না, সারা পৃথিবীতে এইগুলো এখন একটা মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর আমাদের দেশে তো কথাই নেই। সো এসব ছড়িয়ে এই সংকটের সমাধানটা কিভাবে? দুটো আমি বলেছি, একটা হলো আমাদের যথেষ্ট প্রাথমিকভাবে আমরা ক্যাম্পেইন করব যে এটা করা যাবে না, এটা মত প্রকাশ, এর বাইরে এটা না। শুনতে খুবই মনে হবে যে একই ঢঙের কথা বলা হচ্ছে, আমি মনে করি না। আমি এটুকু নিশ্চিত করছি প্রত্যেকজন মানুষ, এটা শুধুমাত্র মিডিয়ার সাথে যারা আছেন তারা না, নাগরিকরাও, এখন তো প্রত্যেক নাগরিক সোশ্যাল মিডিয়ায় তার মতামত প্রকাশ করেন, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, প্রত্যেকে তারা সাংবাদিক, সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছেন, তাদের জায়গা থেকে তারা দেখবেন তাদের সত্যিকার মত প্রকাশে কোনো সমস্যা হবে না। সো এটা সচেতন করা। দ্বিতীয় ধাপে আমরা আসলে কিছু ব্যবস্থা নেব। শুরুতেই যে কারোর বিরুদ্ধে জরিমানা বা ওরকম কিছু না, শুরুতে আমরা ধরুন নোটিশ পাঠাতে পারি। আমরা এসব নিয়ে কথা বলছি, আমি একটু আগে ভাগে জানাই, আমরা লয়ারদের একটা প্যানেল তৈরি করার চেষ্টা করছি, সেটা থেকে এই জিনিসগুলো ডিল করা। মানে যিনি করছেন তার কাছে এটা জানানো, একটা নোটিশ যাওয়া যে আপনি যেটা করছেন এই জিনিসটা অন্যায়, এই ভিত্তিতে অন্যায় বা অপরাধ, এইরকম প্রাথমিকভাবে কিছু তাকে সতর্ক করা, এটা আমরা দায়িত্ব মনে করি। আমরা আশা করি এতেই অনেক ক্ষেত্রে কাজ হবে। যদি সেটা না হয় তাহলে কারো কারো ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়া লাগতে পারে। আমরা নিকট অতীতেই দেখেছি যে সাংবাদিকরা, দলীয় সাংবাদিক যেভাবে, আপনার এদের সম্পর্কে তো আপনি জানেন ভালো করে, এটা কি আবার রিপিট হতে যাচ্ছে? প্রবণতা আছে। কারণ হলো মুক্ত সাংবাদিকতা বলতে ঠিক যা বোঝায়, এটার তো চর্চা দীর্ঘদিন ছিল না। মানে যারা নতুন নতুন সংবাদে, মানে মিডিয়াতে কাজ করতে গেছেন সাংবাদিক হিসাবে, তারা সাংবাদিকতা বলতে বুঝেছেন সরকারি দলের স্তুতি করা। এখন সরকার বা সরকারি দল না চাইলেও দেখা গেছে ওই প্রবণতা রয়ে গেছে, কারণ এটা তাদের কালচারে পার্ট হয়ে গেছে। তারা মনে করেন যে এটাই সাংবাদিকতা। যেমন বিএনপি ক্ষমতায়ও আসেনি, শেখ হাসিনার পতনের পর বিএনপিকে নিয়ে, জনাব তারেক রহমানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে তিনি যখন দেশে আসছেন, যেভাবে রিপোর্ট হয়েছে, মানে আপনিও নিশ্চয়ই মনে করেন না বিএনপি ইনস্ট্রাক্ট করেছে যেভাবে রিপোর্ট করতে হবে, কিন্তু করা হয়েছে। তো তাহলে ব্যাপারটা হলো এই প্রবণতা আছে। কিন্তু আমি মনে করি একটা গণতান্ত্রিক সরকার এসছে, যে সরকারটা তার সমালোচনা এনকারেজ করে, তাকে নিয়ে স্যাটায়ার, ব্যঙ্গ বিদ্রুপ, কার্টুন, এগুলো এনজয় করে, এগুলোকে এনকারেজ করে, সেখানে আস্তে আস্তে তারা এই জায়গা থেকে সরে আসবে। এবং মিডিয়ারও এই দায়িত্ব আছে, আপনি নিজেও দীর্ঘদিন এখানে কাজ করছেন, মিডিয়াকেও আসলে এই জায়গাটা ঠিক করে নিতে হবে যে ক্ষমতাকে প্রশ্নের মধ্যে রাখতে হয়। একটা ক্ষমতা যদি প্রশ্নের মধ্যে না থাকে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে ভালো বলি সব মন্দের মধ্যেও, এই কারণে এটা চাপ আছে, এটা চ্যালেঞ্জ আছে। সো জনগণ যেমন তার জায়গা থেকে করবে, মিডিয়াকে এটা হয়ে উঠতে হবে। আমি অন্তত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু আমার তথ্য মন্ত্রণালয় নিয়েও বৈঠক হয়েছে, কথা হয়েছে, বা তার সাথে তো আমার অ্যাজ এ হোল পলিসি নিয়ে কথা হয়, তার মধ্যে আমি এই প্রবণতা একেবারেই দেখি না যে কোনো ফর্মে কোনোভাবে মিডিয়াকে কোনো রকম নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং আমি মনে করি এই প্রবণতা আছে, এটা প্রিভিয়াস অভ্যাসের একটা বা কালচারের ফল, কিন্তু এটা অচিরেই কেটে যাবে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ধরেন আপনার সংকট হচ্ছে তেলের, জি, এই সংকটটা কি কৃত্রিম সংকট,
না আসলে তেলের সংকট? সংকট কিছুটা আছে। মানে আমি গত সপ্তাহে একটা ব্রিফিং করেছি, যেখানে আমি জ্বালানি মন্ত্রণালয়ের, আমি তথ্য মন্ত্রণালয় থেকে ব্রিফিংটা করেছি। তাদের মানে জেনুইন ডেটা দিয়ে দেখিয়েছি, ইয়াস 10-15% সাপ্লাই আগের বছরের মার্চের চাইতে, মানে এটা দুটো মার্চ, 2025-এর মার্চ আর 2026-এর মার্চের তুলনা 10-15% সাপ্লাই কম আছে। মানে এটা 10-15 নয়, এটা আরও বেশি হতে পারে, কারণ এই মার্চে সাপ্লাই আরও বেশি হয়তো লাগতো, কারণ আমাদের অর্থনৈতিক কর্মসূচি বেড়েছে। সো সাপ্লাই কিছু ঘাটতি আছে, এটা আমরা স্বীকার করছি। সমস্যা হচ্ছে যে রকম ভিড় আমরা দেখছি, এই রকম ঘাটতি নেই, এটা ফর শিওর। এবং বিভিন্ন মিডিয়াতে এই খবর আমরা দেখছি, যেখানে একই ভেহিক্যাল, সেটা বাইক বা গাড়ি, প্রতিদিন এসে তেল নিচ্ছেন। পাম্প বলছে যে আমি আগে সারাদিনে যে তেল বিক্রি করতাম সেটা এখন 4 ঘন্টায় 3 ঘন্টায় শেষ হয়ে যায়। তার মানে মানুষের প্যানিক বাইং আছে। প্যানিক বাইংয়ের মধ্যে একটা অংশ ব্যবসার কারণে করছেন, আরেকটা অংশ সত্যিই ভয় পাচ্ছেন। নাহলে মানুষ তো এত কষ্ট করে এত লম্বা লাইন দিয়ে এত ঘন্টা থাকতেন না। মানে উনি ভয় পাচ্ছেন যে কোনো একটা সময় সাপ্লাই বন্ধ হয়ে যাবে, একেবারেই বন্ধ হয়ে যায় কিনা, এই ভয়ে তিনি প্রচুর স্টোর করছেন, তার প্রয়োজনেই হয়তো। সো এই ঘটনাগুলো আছে। সো এটার সাপ্লাই যে প্রধান কারণ আমি মনে করি না, সাপ্লাই খুবই ছোট একটা কারণ, প্রধান কারণ আসলে প্যানিক বাইং। আমরা এখন যুদ্ধ বিরতিতে আছি, কিন্তু যে শান্তি আলোচনা হলো সেটা তো কার্যকর হয়নি কিছুই। এই মুহূর্তে অনেকেই বলছেন যে হয়তো আবার যুদ্ধ শুরু হবে। তাইলে যখন এই সংকট হবে, তো আমরা কিভাবে মোকাবেলা করব? এটা মোকাবেলার কোনো ভালো পথ নেই। কথাটা শুনতে খারাপ শোনাবে, কিন্তু বলে ফেলা ভালো। সারা পৃথিবী, মানে স্ট্রেইট অফ হরমুজে কিন্তু আরও বড় সংকট তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে। আমি বলছি না এটা ঘটবেই। সেটা হলো ট্রাম্প ইজ নট আ রিলায়েবল পারসন, উনি পাল্টে যেতে পারেন। উনি তো এখন স্ট্রেইট অফ হরমুজ ব্লকেট দেওয়ার কথা বলছেন, যে উনি ব্লকেট দেবেন এবার, মানে আমেরিকা দেবে। উনি ওনার অ্যালাইদেরকে চাইছেন তার সাথে যুক্ত হোক। ফলে স্ট্রেইট অফ হরমুজ যদি, মানে এতদিন পর্যন্ত যেটা ছিল, ইরান কিছু ভেহিক্যাল ছাড়তো, জাহাজ ছাড়তো, আমেরিকা যদি বলে আমি এখন ফুল ব্লকেট দেবো, তুমি তো আমারগুলো ছাড়ছো না, সো আমি তোমারগুলো যেতে দেবো না, এই সিচুয়েশন যদি হয়, এটা একটা ক্যাটাস্ট্রফি। এটা নিয়ে আসলে মানে আমরা বড় সংকটে পড়ে যাব। এটাতে কোনো সারা পৃথিবী সংকটে পড়বে। আমরা শুনি এভাবে আর কি, অ্যারাউন্ড 25% অয়েল এবং 25%-এর কাছাকাছি গ্যাস বা সারও প্রায় 25% এখান দিয়ে যায়। কিন্তু আমাদের এশিয়ার ক্ষেত্রে এই পার্সেন্টেজ ইজ ইভেন মাচ হায়ার। সো তখন আমাদেরকে আসলে প্রচুর জরুরি ব্যবস্থার মতো ব্যবস্থা নিতে হবে। যেমন আমাদের আশপাশে কিছু দেশ অলরেডি নিয়েছে, ওয়ার্কিং ডে কমিয়ে ফেলা, তারপরে মানে অর্থনৈতিক কর্মকাণ্ড যতটা সম্ভব তখন সংকুচিত করে ফেলার চেষ্টা করতে হবে, যেটা খুবই মর্মান্তিক। আমাদের অসাধারণ একটা অর্থনৈতিক গতি আসার কথা ছিল, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি আসলে আমাদের এই জ্বালানির চাহিদা বাড়তে থাকবে। সো ফর দ্য টাইম বিং, যতদিন এই সংকটটা না হয়, এই ধরনের মেজার্স নিতে হবে, এবং এটা পেইনফুল, প্রত্যেককে কম বেশি পেইন নিতে হবে। সরকারের জায়গা থেকে যে চেষ্টা সরকার করবে, আমরা সেই চেষ্টা করার চেষ্টা করব। এই যে এখন যে পরিস্থিতি আমাদের দেশে, এটার জন্য কি সরকারি কোনো মানে বক্তব্য, বিশেষ করে কোনো মন্ত্রীর মন্তব্যকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে? আপনাদের ফাইন্যান্স কি? আমার কাছে মনে হয় না কোনো মন্ত্রীর মন্তব্য আসলে ম্যাটার করে না। এই যে আপনারা বললেন, বা শুরুতেই প্রথম দিনই বললেন যে মানে রেশনিং করতে হবে। রেশনিংটা কি বলা, অর্থটা হলো যে আমাদের সংকট আছে, সংকট মোকাবেলা করতে হলে রেশনিং লাগবে। তো সেটা কি না, রেশনিং এর কথা বলা দরকার ছিল ফর দ্য টাইমিং, কিন্তু আমাদের এখন অন্য একটা অপশনে আসছে, আমি আসছি। রেশনিংটা কেন লাগলো? আমাদের একটা জ্বালানির সাপ্লাই চেইন ডিপেন্ড করে আমার কি পরিমাণ জ্বালানি লাগবে, সেটা আমাদের একেবারে ডিপো থেকে লরিতে করে এনে পাম্পে, এটা একটা সিস্টেম করে উঠেছে। সেই সিস্টেমটা এরকম যে গ্রোসলি এত লাগে আমার। কিন্তু ঘটনা যেটা দাঁড়ালো, এরপর মানুষ সবাই এসে তার ফুল ট্যাঙ্ক, আমরা কি কেউ সবসময় ফুল ট্যাঙ্ক ফুয়েল নেই না, সবাই এখন ফুল ট্যাঙ্ক চাইছেন। তখন যেটা দাঁড়ালো, আপনি তো ওই সাপ্লাই চেইন যেটা আপনি তৈরি করেছিলেন, এটা তো ম্যাচ করতে পারছে না। এটা অনেকটা এরকম যে ব্যাংকে গিয়ে সবাই একদিনে তার টাকা যদি চায়, ওই ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। তো সেটা প্রাথমিকভাবে স্টেপ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্যানিক তৈরি হয়েছে, যদিও কমিউনিকেট করার পরও হয় নাই। এখন রাদার আমরা যে ফুয়েল একটা অ্যাপের মাধ্যমে দেওয়ার, এটা আস্তে আস্তে সবার কাছে চলে যাবে। সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, কে কতটুকু ফুয়েল কিনছেন সেটা একটা ট্রেস থাকবে। এর পিছনে কোনো রাজনীতি আছে বলে মনে করেন? আমি খুব মেজর দেখি না। মানে কেউ কেউ বলছেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের মানুষগুলো ইনক্রিজিংলি গিয়ে দাঁড়াচ্ছে এবং প্রোপাগান্ডা প্রচুর চালাচ্ছেন।
কিছুটা হতে পারে, কিন্তু গিয়ে বসে আছেন অতটা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব স্বাভাবিকভাবেই এটা হবে। বিরোধী দল যারা আছেন তারা সরকারকে, মানে বাংলাদেশের মতো দেশে, মানে এটা যদি সঠিক গণতান্ত্রিক সরকার ছিল, আমরা তো দেখতে চাইতাম যে আমাদের বিরোধী দলগুলো রেসপন্সিবলি দু একবার বলেছেন হয়তো, কিন্তু এটা আরো বেশি বলা দরকার যে মানুষ যেন এভাবে প্যানিক না করে, এই প্যানিকের কারণেই এই সংকট হচ্ছে, এগুলো বলতে পারতো। কিন্তু সেটা না করে তারা হয়তো অনেকে মানে বড় জায়গা থেকে না হলেও তাদের মাঝারি বা নিচু পর্যায়ের অ্যাক্টিভিস্টরা এই আতঙ্ক অনেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকেই খবর দেখলাম যে এই এশিয়ার দেশগুলো এই সংকট মোকাবেলায় বিকল্প চিন্তা করছে। বিকল্প চিন্তা কঠিন হবে, বিকল্প আসলে হবে না। আবারও বলছি, বিকল্প মানে হচ্ছে ক্ষতি মিনিমাইজ করা। মানে এটা খুব সহজ অঙ্ক। 25% তেল যদি না আসে, ওই 25% কোথাও না কোথাও থেকে আসতে হবে। এখন 25% দেওয়ার মতো জায়গা কি আছে? এখন একটা জায়গা তৈরি হতে পারে, আমেরিকা অলরেডি এই জায়গাটাকে শিথিল করার চেষ্টা করেছে, সেটা হলো রাশার তেলকে আরও বেশি ছাড় দেওয়া। ছাড় দিলেও খুব দ্রুত 25% পূরণ করে ফেলা ইজি হবে না। ধরলাম ভেনেজুয়েলার প্রচুর তেল আছে, এখন ভেনেজুয়েলার উপরে আমেরিকা চাপ দিল না, কিন্তু তেলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতেই কয়েক বছর লাগবে। ভেনেজুয়েলার তেল দিয়ে তো পৃথিবীতে বহুত কিছু করে ফেলতে পারে। পৃথিবীর একটা ইকোসিস্টেম তৈরি হয়েছিল যেভাবে, সেটার যখন 20 to 25% হুট করে ভেঙে যাবে, এটার কোনো ইমিডিয়েট সমাধান নেই। রাজনীতি, জুলাই সনদ, যেটা নিয়ে গণভোট হলো, এখন তো এখনই আপনারা গণভোট থেকে সরে যেতে চান বা চাচ্ছেন, এই অভিযোগগুলো আপনাদের সামনে আছে। তো গণভোটের এই চেতনার থেকে আপনারা দূরে থাকছেন কেন? আমি মনে করি থাকছি না। কেন? ধরুন, গণভোটের ব্যালটটা যদি দেখেন, যে কেউ যদি দেখে, এটা যে অপশনগুলো আছে এর মধ্যে বিএনপি দুটো অপশন করার ক্ষতে যেটা আছে, ওখানে 3টা জিনিস আছে, আমি একটু পরে আসছি। গতে 30টা জিনিস আছে যেগুলোতে বিএনপি একমত, তার কোনো নোট অফ ডিসেন্ট জুলাই সনদে ছিল না। তো গণভোটের ব্যালটের 30টা জিনিস বিএনপি করবে তো বলছে। কর ক্ষতে যা আছে এগুলোও করবে, এগুলোর কোনো পয়েন্টে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি এগুলো তার নিজের মতো করে করতে চায়। এই কথা বিএনপি গণভোটের আগে থেকেই ক্রমাগত বলেছে যে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। তো সুতরাং বিএনপিকে গণভোটের চেতনার বিরুদ্ধে আছে এটা বলা ঠিক বলে আমি মনে করি না। বিএনপি এখন হা ভোট দিতে বলেছে, কেউ কেউ বলছেন। তো বিএনপি 30টা বিষয়ে একমত, আর 3টা বিষয়ে তার কিছু জায়গায় দ্বিমত আছে, বিএনপি কি না ভোট দিতে বলবে? প্রবলেম হচ্ছে গণভোটের ব্যালট ইটসেলফ। আচ্ছা, এটা একটা চাপিয়ে দেওয়া ব্যালট, এটা একটা ট্রিক করা ব্যালট, এটা একটা প্রতারণার ব্যালট। কারণ গণভোট হওয়ার কথা ছিল জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তার মানে উইথ দ্য নোট অফ ডিসেন্টস। এই নির্বাচনে যদি বিএনপি জোট জেতে, বিএনপি এবং তার জোট জেতে, সে তার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বাকিগুলো করবে। এই নির্বাচনে যে জামায়াত এনসিপি জিততো, তারা তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারগুলো করে ফেলতো। কিন্তু ভোটের আগে তো আপনারা এই নিয়ে আপনারা কথা বলেননি। হ্যাঁ, ভোট দিতে বলা হয়েছে, এই আলাপটা এসছে, কিন্তু একই সাথে আপনি যদি মানে ক্রমাগত তথ্যগুলো মিলিয়ে নেন, মানে ক্লিয়ারলি দেখবেন বিএনপি কোনোদিনও ওই ইস্যুগুলোতে, মানে সবচেয়ে বেশি কথা যেটা নিয়ে হচ্ছে আপার হাউস, বিএনপি আপার হাউস করবে, কিন্তু এটা পিআর সে করবে না। কোনো একদিন কি বিএনপি বলেছে যে আমি এটা পিআর করবো? নেভার এভার, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজমস। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু বিএনপি এটা করেনি, বলেনি। বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বাইরে থাকলে তো সবাই বিচার বিভাগের স্বাধীনতা চায়। বিচার বিভাগের স্বাধীনতা এই সরকারের সময় হবে না এমন কথা কি আছে? মানে সমস্যাটা কোনটা নিয়ে হয়েছে বলি। দুটো অধ্যাদেশ আইনে পরিণত হয়নি। মানে আমাদের মিডিয়াতে তথ্যগুলো যেভাবে এসছে, মিডিয়াতে ক্ল্যারিফিকেশন, আবার এটা আমি মানি সরকারের দিক থেকে এই ক্ল্যারিফিকেশনটা আরও আগে সহজভাবে দিলেই ভালো হতো। সেটা হচ্ছে, ওখানে আমরা একটা স্ট্যাটিস্টিক্স পেলাম, 133টার মধ্যে 98টা পাস হয়েছে অ্যাজ ইট ইজ। এর মধ্যে এই এতগুলো 5টা না কয়টা যেন এটা ঠিক করে আসবে, আবার 20টা 15টা আসবে ঠিক করে, আর 20টা আসবেই না, এগুলো বাতিল, ইত্যাদি ইত্যাদি। যেগুলো বাতিল হচ্ছে, আমি এই যে দুটোর কথা বলছি বিচার বিভাগের স্বাধীনতার, এ দুটো বাতিল হয়েছে বিকজ এগুলো 30 দিনের মধ্যে সংসদে উত্থাপিত হয়নি। আমাদের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ 30 দিনের মধ্যে, পরবর্তী সংসদে 30 দিনের মধ্যে উত্থাপিত না হলে সেটা বাতিল হয়ে যায়। এর মানে এই না যে এই বিলগুলো আসবে না। অলরেডি এটা ইনফ্যাক্ট গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী একসাথে বসে জানিয়েছেন যেগুলো নিয়ে গুমের যেগুলো আছে, এবং বিচার বিভাগের দুটো, একটা হচ্ছে সচিবালয় আর একটা হচ্ছে উচ্চ আদালতের বিচারক নিয়োগের যে আইন,
এগুলো আসবে। বিএনপি যেটা মনে করে সেটা হচ্ছে এগুলো যে ফর্মে হয়েছে এই ফর্মে হওয়াটা বিএনপি বা এই সরকারের পয়েন্ট অফ ভিউতে ঠিক না। এটা নিয়ে আরও বেশি আলাপ আলোচনা। দুদকের ক্ষেত্রে তো সেই পুরনো আলোচনা আছে। দুদকের যে কমিশনগুলো বিএনপি নির্বাচন কমিশন ছাড়া আর অন্যান্য কমিশন নিয়ে তার নিজস্বভাবে যে এটা কীভাবে তৈরি হবে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। মোটিভে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিএনপি কিন্তু ইন্টারিম সরকার না, বিএনপি জামাত সরকারও না। প্রত্যেকটা দল কোনো আইন কিভাবে করবে তার ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। শর্ত হচ্ছে মাদার ল যেটা মানে কনস্টিটিউশনের সাথে সেটা কনফ্লিক্ট করলে চলবে না। ধরুন সচিবালয় আইন সুপ্রিম কোর্টের বিএনপি মানে বিচার বিভাগের সচিবালয় আইন তার মতো করলো, ধরে নিলাম এর মধ্যে কারো কারো সমালোচনা আছে, ধরে নিলাম জামাত এনসিপিরও সমালোচনা আছে, তো তারা ক্ষমতা আসবে, তারা আইনটা তাদের মতো করে করবে। মানে সরকার এসে আইনগুলো তার মতো করেও করার চিন্তা করে। আমি এই কথাটাই বলতে চাইছি যে আমরা আমাদের অনেকের চিন্তা বিএনপির উপরে কেন চাপিয়ে দিচ্ছি যে বিএনপিকেই এটা করতে হবে। সো বিচার বিভাগের স্বাধীনতা বিএনপি নিশ্চিত করবে, আইনটা আসুক, মানে তখন বিল হিসাবে যখন আসবে এর মাঝখানে প্রচুর স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা হবে, সংসদে যাবে, ডিবেট হবে, কারো কারো যদি সেখানে সমস্যা হয় সেটা বলবেন, সেটা বিএনপি গ্রহণ করতে পারে, নাও যদি করে তাত্ত্বিকভাবে বলছি, এবং সেটা যদি তাত্ত্বিকভাবে বলছি সেটা যদি জনগণের স্বার্থের বাইরে যায় তার জন্য তো নির্বাচন আছে। সুতরাং পরবর্তী নির্বাচনে সেটা ইস্যু হবে, জনগণকে বিরোধী দল সহ ইভেন সিভিল সোসাইটিও বোঝাবে যে বিএনপি এটা করেনি, ওটা করেনি, এটার কারণে এই ক্ষতি হয়েছে, সেটার মাসুল বিএনপি দেবে পরবর্তী নির্বাচনে। গণতান্ত্রিক ব্যবস্থা তো এরকমই। আবার যদি দেখে বিএনপি এমন বিল পাশ করলো যেটার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হচ্ছে, বিএনপি হয়তো সেই চাপের ফলেও দেখা যাবে নিজে সেটা চেঞ্জ করবে। আপনি একটু আগে সিভিল সোসাইটির কথা বললেন, জি এই আপনিও জানেন আমিও জানি, সিভিল সোসাইটি বলতে বাংলাদেশে এখন আর কিছুই নেই, অবশিষ্ট কিছুই নেই। সিভিল সোসাইটি ছাড়া এই গণতান্ত্রিক পরিবেশ কিভাবে নিশ্চিত করবেন? কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমাদের এই সমাজে কিছু মানুষ থাকতে হবে যারা যে সিভিল সোসাইটি বলি, পাবলিক ইন্টেলেকচুয়ালস বলি, যারা আসলে যেটা সঠিক সেটা সঠিক বলবেন। মানে প্রত্যেকটা মানুষের যখন কোনো স্টেক থাকে তার জন্য কথা বলা সহজ হয়ে ওঠে না, কিন্তু এই সিভিল সোসাইটি এবং পাবলিক ইন্টেলেকচুয়ালরা যারা আছেন তারা বলতে হবে। এখন আমরা যেটা করতে পারি সরকারের দিক থেকে সেটা হচ্ছে এগুলোকে এনকারেজ করা, এবং প্রথম কথা হচ্ছে কোনো বাধা না দেয়া। মানে এগুলো কেন নষ্ট হয়ে গেল? কারণ সিভিল সোসাইটিকে বাধা দেওয়া হয়েছে। আগের রেজিমের সময় সিভিল সোসাইটি যখনই জনগণের স্বার্থে কথা বলেছে, গণতন্ত্রের স্বার্থে কথা বলেছে, সেটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছে, শত্রুতা হিসেবে দেখা হয়েছে এবং শত্রুর মতো বিহেভ করা হয়েছে। প্রত্যেককে কখনো কখনো আইনগতভাবে, ব্যক্তিগতভাবে অথবা কারো প্রতিষ্ঠানের উপর কোনো না কোনো ফর্মে করে এটা থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা গণতান্ত্রিক সরকার তো এই কাজটা করার কোনো প্রয়োজন নেই, আমি এভাবে অন্তত যদি বলি। এই প্রয়োজন নেই কিন্তু করে, অতীতের অভিজ্ঞতা তাই বলছে। আমি যে সরকারটা গণতান্ত্রিক থাকতে চায় এবং আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় সেই সরকার এটা করার কথা না। মানে সে তো করে থামতে হবে। আমি আপনার কাছে আবার আসছি, দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা তার বক্তব্য শুনছিলাম। জাহিদ, একটা খুব আমি জানি না এটা আপনি কীভাবে নেবেন, একটা সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো 2 মাস আগে, প্রায় 2 মাস। এই সরকার ক্ষমতায় এসেই কিছু অগণতান্ত্রিক কাজ করলো, স্থানীয় সরকারে দিয়ে দিল প্রশাসক। এটা তো বড় ধরনের একটা কন্ট্রাডিকশন। আপনি কীভাবে দেখেন? আপনি এটা ভাবে দেখতে পারেন, তবে একই সাথে সরকারের পক্ষ থেকে আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে মানে স্পষ্টভাবে ঘোষণা করতে দেখেছি নির্বাচন এই বছরের মধ্যেই হয়ে যাবে, উনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন। সুতরাং সরকারের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে আমি যেটা ধারণা করি। আর এতদিন পর্যন্ত তো আসলে মানে নির্বাচিত কোনো প্রশাসন ছিল না, স্থানীয় সরকার ছিল না, আমরা এইভাবে বলবো। সো প্রশাসক বসেছে, এটা নির্বাচনটা আরও সাথে সাথে হয়ে যাওয়া, নাকি একটা সরকার ভাবতে পারে যে ঠিক আছে সরকার দায়িত্বে এসছে, সরকার কিছুটা একটু গুছিয়ে উঠুক, কারণ সে নির্বাচন নিয়ে একটা অলরেডি লম্বা সময়ের চাপের মধ্যে ছিল। সো কিছুটা সুস্থির হয়ে নির্বাচনটা হোক, সরকার সাথে সেই পয়েন্টে যাচ্ছে। কিন্তু এই যে প্রশাসক দেয়া হলো, এই প্রশাসকটা আনলিমিটেড টাইমের জন্য
মানে মানুষদের মধ্যে যে ভীতি থাকে যে আনসার্টেন বা আনলিমিটেড একটা টাইমের জন্য হবে, সেটা হতে যাচ্ছে না। সো নির্বাচন আমরা অলরেডি এপ্রিল মাসে ঢুকে গেছি, নির্বাচন আর খুব বেশি দেরি নেই, নির্বাচন হয়ে যাবে। এই বছরের মধ্যে নির্বাচন হবে? এই বছরের মধ্যে নির্বাচন হবে। আমি অন্তত মন্ত্রীকে আমি পাবলিকলি এই ঘোষণা দিতে দেখেছি। মানে একটা কথা মনে রাখতে হবে, একটা গণতান্ত্রিক সরকার পাবলিকলি যে মন্তব্যগুলো করে সেটা আর তাকে রাখতে হয়। মানে নির্বাচন শুরু হয়ে যাবে, নির্বাচন তো অনেকগুলো লেভেলে হয়, সো বেশ কিছু লেভেলের নির্বাচন এই বছরের মধ্যে নিশ্চয়ই শুরু হয়ে যাবে, অনেকগুলোই হয়ে যাবে। আপনি জানেন যে আমরা যেটা নিয়ে এই টক শোগুলোতে প্রতিনিয়ত কথা বলেছি, এই যে মব জাস্টিস বলেন, মব ভায়োলেন্স বলেন, এইসব নিয়ে, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে আমরা দুটো ঘটনা দেখলাম। একটা দেখলাম কুষ্টিয়ায় একজন পীরকে পিটিয়ে মারা হলো, আরেকজন ঢাকায় একটা কালকে আমরা দেখলাম যে প্রকাশ্যে এটা ওই যে সম্ভবত একটা বাচ্চা ছেলেকে মানে ওই মানে কিশোর গ্যাংয়ের একজন লিডারকে হত্যা করা হলো। তো এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠিত হবে? কুপিয়ে যে হত্যা, এটাকে আমি একটা সাধারণ ধরনের ক্রিমিনাল ঘটনা বলছি, এটা খুবই মর্মান্তিক, এটা হতে পারে না, কিন্তু একটা সাধারণ ধরনের ক্রিমিনাল ঘটনা। আরেকজন আছে আমার শত্রু, আমরা কয়েকজন মিলে তাকে কুপিয়ে মেরে ফেললাম, কেয়ার করলাম না, এটাও বিভৎস। কিন্তু কুষ্টিয়ার ঘটনাটা একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে, এবং আমি এই ঘটনাটা ঘটার ক্ষেত্রে আমি সরকার খুব সঠিক পদক্ষেপ নিতে পেরেছে আমি মনে করি না। আমি একটা কথা প্রায় বলছি, আমি সরকারের অংশ হয়ে আমি সব সময় সরকার সব কাজ সঠিক করেছে সেটা আমি বলতে কোনোভাবেই প্রস্তুত নই। কারণ এটা ঘোষিতভাবে ছিল, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানে এই তথ্য ছড়িয়েছে, তারপরে মানে পরিকল্পিত মব তো স্পন্টেনিয়াস হয় সেটা না, মনে হয়েছে এখানে একটা পরিকল্পনা ছিল। তারপরে এই ঘটনা ঘটলো এবং এই মানুষটাকে বাঁচানো গেল না। মানে ইভেন কারো অভিযোগ যদি সঠিকও হয়ে থাকে বাংলাদেশে, সেটার জন্য সিস্টেম্যাটিকলি বিচার হবে। মানে একটা রাষ্ট্র মানে কিন্তু সেটা, এই কথা আগেও বলছি, আমি এখনও বলছি, এই কথা আমি আমার সরকারকেও, যে সরকারের অংশ আমি, সেই সরকারকেও বলছি, এই মনোপলিটার স্টেটের হাতে থাকতে হবে। এটা যদি হতে থাকে, এটা যদি বন্ধ না করা যায়, তাহলে আসলে দিনের শেষে এই সরকারের এক্সিস্টেন্স বা রাষ্ট্রের এক্সিস্টেন্স থাকে না। আমরা পরবর্তীতে যেটা দেখলাম, এটা নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, মামলা হচ্ছে, মামলা করার ব্যাপারে কিছুটা যারা আত্মীয় স্বজন তারা করতে চাইছেন না, কিন্তু সেটা যদি নাও হয় সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, নেবে। আমরা আশা করি যে ব্যর্থতাটা তাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা দেখলাম, সেই ব্যর্থতাটা যেন না, এবং অন্তত যদি এবার অভিযুক্তদেরকে ধরে নেওয়া যায়, আমি আশা করি সেটা ঘটবে, সেটা হবে, এটা হতে হবে আসলে, তাদেরকে যদি আটক করা যায়, তাদেরকে যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে এটার আবার হওয়া বন্ধ করা যাবে। কিন্তু এটা পর্যন্ত রাজনীতি আছে, আর রাজনীতি থাকলেও রাজনীতির সরকারকে ঠেকাতে হবে। তারও আগে বলি, যেটা এই প্রবণতা, আমি এই জায়গাটা আসছিলাম, রাজনীতি এখনকারটা সরিয়ে রাখি, তার আগের জায়গাটায় আসি। এই প্রবণতাও আসলে ইন্টারিমের সময়ে এই প্রবণতাকে উস্কানো হয়েছে, ছাড় দিয়ে 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 দিয়ে, ফলে এখনই এসে খুব রাতারাতি এটাকে করে ফেলা যাবে বা এটা একটু চ্যালেঞ্জিং হয়েছে, এটা সত্য, কিন্তু আমরা তো আসলে এটা তারপরে অ্যালাউ করতে পারি না। এর পেছনে রাজনীতি আছে, এর পেছনে ভেস্টেড ইন্টারেস্ট আছে, সরকারকে আনস্টেবল করার চিন্তা, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সরকারকে আসলে জনগণের প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা, সেটা দিতে পারতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে বিলটা সংসদে পাশ হয়েছে, যে অধ্যাদেশটা ছিল ওইটা পাশ হয়েছে, তো এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্যই এই বিল এসেছে। আপনি কি মনে করেন? আমি ঠিক মনে করি না এভাবে। মানে কিভাবে যেটা অধ্যাদেশের নতুন যেটা যুক্ত হয়েছে সেটা বরং হালকা। সন্ত্রাস দমন আইন 2009-এ যেটা ছিল, এক্সিকিউটিভ ডিসিশনে দল নিষিদ্ধ করে দেওয়া যায়। ইন্টারিমের সময় আওয়ামী লীগকে কিন্তু ওই আইনে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগকে বলা হচ্ছে আমরা বিচার করব আইসিটিতে। দল হিসাবে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা সেটা খতিয়ে দেখবে, এটা বলা হচ্ছে। আর ওই সময় পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে এই আইনে। এই আইনে কর্মকাণ্ড নিষিদ্ধের ধারা ছিল না, এটা যুক্ত করা হয়েছিল অধ্যাদেশে। সরকার এসে এটাকে আইনে পরিণত করেছে। তার মানে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কর্মসূচি, কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এখন তো আইন হয়ে গেল না? আইন হয়ে গেল, আইন হয়ে গেল। আবার এই আইনের একটা সুবিধা হলো, এটা তো এক্সিকিউটিভ অর্ডার, এটা যে কোনো মুহূর্তে উইথড্র করা যায়। আমরা কিন্তু একটা সমালোচনা করতাম সব সময়, এই যে এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধ করা। 5 আগস্টের আগে সম্ভবত 2 আগস্ট আওয়ামী লীগ জামাত
এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, সেটা সমালোচনা আমরাই করেছিলাম। যদি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, আইসিসির বিচার শুরু হওয়ার পর, সেটা বেটার অপশন। আর এক্সিকিউটিভ অর্ডারে এই আইনটা আছে, টেকনিক্যালি বলছি, সরকার চাইলে কিন্তু এটা যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারে। এটা উইথড্রন হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সো আওয়ামী লীগের বিচার শুরু হোক, আমরা দ্রুত এটা চাই এবং আমরা বিচারের জন্য যেতে চাই। এতে আওয়ামী লীগ অপরাধী প্রমাণিত হতে পারে, হলে সে নিষিদ্ধ হতে পারে, আবার সে অপরাধী নাও প্রমাণিত হতে পারে, মানে সে দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ করে নাই, সেটাও হতে পারে। সো আমরা যেহেতু বিচারের কাছে যাচ্ছি, বিচারে এই সিদ্ধান্তটা হবে আশা করি আর কি। এটা অন্য প্রসঙ্গ ঠিক না, ঠিক যেহেতু এটা আপনারই সাবজেক্ট, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে কেমন মিডিয়া চান আপনি? একদম স্বাধীন এবং দায়িত্বশীল, এটা লাগবে। এই দুটো শব্দ যোগ করে একটা মিডিয়া চাই। আমি প্রকাশ্যে এই কথা কয়েকবার বলেছি, আমি চাই এমন মিডিয়া যেটা সরকারকে চাপে রাখে, কঠোর চাপ তৈরি করে। সরকার যেখানে যেখানে সমস্যা করছে, সরকারকে টলারেট করবে? আমি টলারেট না, সরকার একসেপ্ট করবে। টলারেট শব্দটার মধ্যে এক ধরনের নেগেটিভ টোন আছে। আপনি আমাকে আজকে অনুষ্ঠানে আসতে বললেন, আমি আসলাম, আমি তো জানি যে এখানে আমার জন্য কিছু বিব্রতকর প্রশ্ন থাকবে। না, বিব্রত না, একদম তাই, আমি জেনে এসেছি না, 2 মাসের সরকার, এখন আপনাকে বিব্রত করবো? তারপরের মধ্যে যেসব প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আসবে। আই ওয়াজ রেডি ফর দ্যাট। এবং আপনি একজন দীর্ঘ সময় সাংবাদিক এবং সম্পাদক হিসেবে যে দায়িত্ব পালন করার কথা করেছেন, ভবিষ্যতে আরও করবেন। তো সরকারকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, যে সরকারটা গণতন্ত্রের কথা বলে। আমাদের অতীতের অভিজ্ঞতা এতটাই তিক্ত, ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দলগুলো এটা ভুলে যায়, বেমালুম সম্ভাবনা থাকে। কিন্তু ওই যে, এই জন্য আমাদের প্রবচন আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কিন্তু আবার ব্যতিক্রমও হয়। এই ব্যতিক্রমটা আমি বিশ্বাস করি যে আমরা সামনে দেখব। না হয় ইনটলারেন্স যদি হতো, এত বড় বিজয় পাওয়া একটা সরকার তো শুরু থেকে ইনটলারেন্স। ডিজিটাল সিকিউরিটি আইনটা তো আমরা এখনো বাতিল দেখতে পাচ্ছি না। আবারও বলছি যে ওটা বাতিল হয়নি, আমাদের তো কোনো না কোনো ফর্মে ডিজিটাল সিকিউরিটির জন্য বা ডিজিটাল এই স্ফিয়ারের জন্য একটা আইন লাগবে। যেমন আমি একটু বলি, মত প্রকাশের বিরুদ্ধে না, কিন্তু এই যে আমরা বলছি যে সাইবার বুলিং, নারীদের বিরুদ্ধে অকল্পনীয় রকম সাইবার বুলিং হয়, আমাদের তো একটা আইন লাগবে। আমরা এই যে বলছি, জিনিসগুলো করার চেষ্টা করব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আমরা একটা সেল তৈরি করার কথা ভাবছি কি সিদ্ধান্তটা মোটামুটি হয়েছে, যেটার অধীনে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা আমব্রেলার মতো করে সে এটাকে কভার করবে, যেটার উদ্দেশ্য হবে অনলাইনে এগুলোকে বন্ধ করা। সো আমাদের কোনো না কোনো একটা আইনের ভিত্তিতে এটা করতে হবে। জরুরি ব্যাপারটা হচ্ছে এটার মিসইউজ হচ্ছে কিনা, এটা ভুলভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, নিপীড়নের জন্য ব্যবহার হচ্ছে কিনা। 2 মাসের মধ্যে আমার মনে হয় না আমরা তেমন কিছু দেখছি। সুতরাং একটা আইনের এক্সিস্টেন্স, আবার আইন নিয়ে কথা বলতে হবে, আমি সেটা নিয়ে দ্বিমত করছি না, কিন্তু আইন আছে বলেই, 54 ধারা আছে বলে আমরা কি সকাল বিকাল সবাইকে ধরছি কিনা, এই জিনিসটা দেখার। আমি বলছি আবার 54 ধারাকেও প্রশ্ন করতে হবে, সেটাই সমস্যা নেই। সেজন্য আমি মনে করি যে এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং আবারও গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, একটা সহজ কথা বলি, আপনি মানে এত রেসপেক্টেড একজন জার্নালিস্ট এবং এডিটর, আপনি সরকারের বিরুদ্ধে খুব টাফ হলেন যৌক্তিকভাবে আফটার সাম টাইম। আমাদের যদি খুব গায়ে টায়ে লেগে যায়, আমি বলি ঠিক আছে, তাহলে আমরা ওনাকে ধরে নিয়ে আসি, ওনাকে আমরা এই অভিযোগ করি, এটা করি, অ্যারেস্ট করি। দিনের শেষে কি লাভ হবে? আমার হবে না। লাভ হয় না, কিন্তু তারপরে তো 2 বার দেশ ছাড়ছি, না লাভ হবে না। একটু বলি, তার লাভ হয় যে সরকার অন্যদেরকে ভয় পাওয়াতে চায়। স্বৈরাচারী সরকার চায়, এই যে দেখো আমি মতিউর রহমান চৌধুরীকে কিন্তু ধরে নিয়ে আসছি, অন্য সম্পাদক তোমরা সাবধান হয়ে যাবে, তার মতো সম্পাদককে নিয়ে আসছি। আর উল্টো যে সরকারটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতে যায়, ঠিক আছে আপনার কথায় আমার কিছু সমালোচনা হয়েছে, ধরে নিলাম আমার 10টা ভোট কমে, আমি এভাবেই বলছি, কিন্তু আমি আপনার উপরে যদি কোনো কঠোর অন্যায় পদক্ষেপ নেই, আমার 1000 ভোট চলে যাবে। আমি যদি ওজন করি, একদম ক্রুড কথাটাই বললাম, ওজন করি, তাহলে দেখা যাবে এটা আমার জন্য একটা ভালো পদক্ষেপ না। রাদার সমালোচনার জায়গাগুলো আমি একটু ঠিক করে নিই, তাতেই সমালোচনা কম হতে পারে। সেজন্যই বলছি এটা হবে। আর আমি একটু ব্যক্তিগতভাবে বলে, যেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার, তার সাথে আমার কথা হয় অনেক ইস্যুতে, অনেকবার হয়েছে, উনি মানে মত প্রকাশের ব্যাপারে খুবই খুবই খোলা মনে থাকেন। উনি চান
একদম বাধাহীনভাবে মত প্রকাশ হোক। এরপরও কোথাও কোথাও দু একটা ভুল হয়ে যেতে পারে। কয়েকদিন আগে একজন নারীকে অ্যারেস্ট করা হয়েছিল, খুব দ্রুত আবার সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও সেই নারী অত্যন্ত কুৎসিত কুরুচিপূর্ণ কথা তার ফেসবুকে বলেছেন, আমি দেখেছি। তারপরে তার গ্রেফতার নিয়ে সমালোচনা হয়েছে। আমরা আস্তে আস্তে এই কাজগুলোও করতে চাই, যে গ্রেফতারের আগে আমরা সতর্কতা, যে আপনি এগুলো করছেন, আপনি যে কেউ তার ওখানে গেলে দেখবেন কি বিভৎস কুৎসিত সব কথাবার্তা ওখানে আছে। জাহিদ, এই বিগত সরকার, দ্যাট মিনস প্রফেসর ইউনূসের 18 মাসের শাসনকে আপনি কিভাবে বর্ণনা করবেন? আমি শেষ পর্যন্ত ওই সরকারটাকে ওন করি, সমালোচনা সহ ওন করি। হলো একটা জায়গায়, এটা সরকার শেষ হওয়ার আগে আমি বলতাম, যদি একটা নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক ট্রানজিশন উনি করে যেতে পারেন, তাহলে কিন্তু আমি তাকে সাপোর্ট করছি, পাস মার্ক দিচ্ছি, ভালো মার্কও দিচ্ছি, কারণ ইউটোপিয়ান চিন্তা করা যায়। কিন্তু আমরা যদি পোস্ট আপরাইজিং দেশগুলো, যেখানে মধ্যপ্রাচ্যে আরব স্প্রিং এর পর আমরা দেখেছি এক একটা দেশ নানানভাবে গৃহযুদ্ধ হয়েছে, কোনো জায়গায় সরকার পতন হয়ে মিলিটারি এসছে, কোনো জায়গায় সরকারের পরে গণতান্ত্রিক সরকার আসলো, বিশেষ করে তিউনিসিয়াতে, পরে শেষ পর্যন্ত আবার একটা ডিক্টেটরের জন্ম হয়েছে। সেই তুলনায় একটা স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থায় যদি উনি দিয়ে যেতে পারেন, তার সরকারের ভেতরে নানান রকম ডিনামিক্স ছিল, নির্বাচন হতে হবে, হবে না, 5 বছর থাকো, 10 বছর থাকো, 50 বছর থাকো, সব কাটিয়ে শেষ পর্যন্ত উনি যেহেতু নির্বাচনটা দিয়ে যেতে পেরেছেন। ওনার অনেক ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো আমরা এখানেও কথা বলেছি, এই কারণে আমি তাকে পজিটিভভাবে প্লাস পয়েন্টটি দেবো। একটা খুব ভালো নির্বাচন তিনি দিতে পেরেছেন শেষ পর্যন্ত, এবং তার মাধ্যমে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে তিনি রূপান্তর করে গেছেন। যেটা পারেননি আসলে অনেক কিছু, মানে যখন উনি যে সময়টা এসছেন, উনি যে স্ট্যাচারের মানুষ, উনি যে জাতীয় ঐক্য তৈরি করতে পারতেন সবাইকে নিয়ে, সেই ঐক্যটা আসলে উনি পারেননি। এই যে আমরা ঐক্যমত্য কমিশন করেছি, কিন্তু বিভেদ তৈরি হয়েছে, বরং এটা এমনভাবে ডিল করা হয়েছে। তিনি যেহেতু ক্ষমতায় থাকবেন না, তিনি বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারতেন, খুব স্টাফ কিছু পদক্ষেপ নিতে পারতেন, তিনি সেটা পারেননি। বরং কিছু ক্ষেত্রে নতুন কতগুলো ফেনোমেনন উনি, বাংলাদেশে উগ্র ডানপন্থী যে কিছু র্যাডিক্যালিস্ট গ্রুপ আছে তারা থাকে, কিন্তু এরা এতটা সাহস নিয়ে মাথা উঁচু করে যা ইচ্ছে তা করব, যে মবের সংকট আমরা এখন মোকাবেলা করি, এটা তো শুরু হয়েছে ওই সময়, সেগুলো তিনি নিয়ন্ত্রণ করার সদিচ্ছা দেখাননি। আমাদের কিন্তু একটা বড় ক্ষতি ওইটার কারণে হয়েছে। এটাকে নতুন করে আবার ডিল করা আমাদের জন্য সোজা হবে না। সো এরকম কয়েকগুলো হলো মেজর, এর বাইরে আরও কিছু খুঁটিনাটি আছে, কিন্তু সেগুলো বাদ দিলে এগুলো অন্তত তিনি ফেল করেছেন, এগুলো ওনার করা উচিত ছিল। আপনি তো টকশোর মানুষ, টকশো দেখেন এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে? খুব বেশি না, আমার দেখা উচিত। আমি আসলে মতামত কি বলা হচ্ছে, বিশ্লেষণ কি হচ্ছে, আমি আগেও খুব বেশি দেখতাম না, কিন্তু আমার কাছে মনে হয় আমার এখন অন্তত দেখা উচিত। আমি এটা নিজেই ভাবছি, আমি এটা অন্তত যতটুকু সম্ভব বাড়াতে চেষ্টা করব, কারণ আমি দেখতে চাই আসলে সবাই কি বলছেন। আপনি কি নিয়মিত টকশোতে আসবেন? চেষ্টা করব, ব্যস্ততা থাকে কিন্তু আমি আসতে চাই, কারণ হলো এই যে প্রশ্নগুলো থাকে, অনেকেরই থাকে, আমার জবাব কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি অন্তত আমার যে সরকারের অংশ, সেই সরকার কি ভাবছে, কিভাবে ভাবছে, সেই প্রকাশটা মানুষের সামনে অন্তত থাকুক। এবং আমরা অন্তত এটা দেখাতে চাই, আমাদেরকে ডেকে, সরকারের কাউকে ডেকে, খুব আজকে না হয় 2 মাস বলে ছাড় দিলেন, 6 মাস বা 1 বছর পর নিশ্চয়ই দেবেন না। আমাদের হানিমুন পিরিয়ড 100 দিন যাক, 100 দিন যাক, আপনি আমাকে এরপর আরো অনেক কঠোর প্রশ্ন করবেন। আমরা এটা দেখতে চাই যে আমরা কঠোর প্রশ্ন ফেস করতে প্রস্তুত আছি, এবং যেটা ফেস করতে গিয়ে কমফোর্টেবল না, সেটার জন্য সরি বলবো। আমরা ওই মবটা ঠেকাতে পারিনি, একজন মানুষের জীবন গেল, এটা তো দেখা যাচ্ছিল যে এটা কিছু একটা হতে পারে। সেই ব্যর্থতা আমরা স্বীকার করি, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা এইসব জায়গায় ভবিষ্যতে সতর্ক থাকবো। এসে অন্তত এই জিনিসগুলো মানুষের সামনে থাকুক রেকর্ড হিসাবে, এটুকু বুঝতে দিতে চাই। এবং এটুকু বুঝতে দিতে চাই যে সরকার একদম মুক্ত একটা গণমাধ্যমে বিশ্বাস করে, তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব আসার জন্য। আর যেটা হয়েছে, আমাকে মানুষ খানিকটা চেনেন, খানিকটা শ্রদ্ধা করেন হয়তো, সেটা তো আসলে এই রাস্তাটা ধরে, সো চাইলেও এটা মানে বাদ দিয়ে দেওয়া যাবে না। আমি এটা মিস করি, আর সেই জন্য আমি আসবো। দিনের শেষে আপনি আমাদেরই মানুষ। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকুন।